ক্লাস 12-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কস্ট পার্টের আমরা ফার্স্ট চ্যাপ্টার কস্ট অফ মেটেরিয়াল করছিলাম। কস্ট অফ মেটেরিয়াল চ্যাপ্টারে আমরা 4টে মেথডে ক্লোজিং স্টক কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে দেখেছি। অর্থাৎ প্রথম 3টে মেথড লিফো মেথড, ফিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড নিয়ে কিভাবে ক্লোজিং স্টক ক্যালকুলেট করতে হয় সেটা আমরা প্রবলেমের মাধ্যমে বুঝে নিয়েছিলাম। লাস্ট মেথড ওয়েটেড অ্যাভারেজ মেথড, যার কনসেপ্টটা আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডের একটা প্রবলেম দেখে নেব এবং তার সাথে এই চ্যাপ্টারের লাস্ট টপিক মেটেরিয়াল লসেস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডের প্রবলেমটা দেখে নিই। From the following details of store receipts and issues of materials X in a manufacturing unit, prepare the store ledger using weighted average method of valuing the issues. 2019 নভেম্বর মাসের কিছু ইস্যু আর রিসিপ্ট বলে দিয়েছে। প্রথমে নভেম্বর 1-এ একটা ওপেনিং স্টক আছে, তারপর কিছু ইস্যু, রিসিপ্ট এবং রিটার্ন সম্বন্ধে এখানে বলে দিয়েছে আমাদের প্রবলেমে। তা আমরা তখন সলিউশনটা করে নিই। সলিউশনটা দেখে নিলে সেখান থেকেই আমরা এখানে প্রবলেমটা একটা করে পড়ে তার সাথে সলিউশনটা দেখে নেব। এখানে আমরা স্টোর লেজার অ্যাকাউন্টে যেমন ছক হয়, যেরকম আমরা ফিফো, লিফো আর সিম্পল অ্যাভারেজে করেছি, সেম ছক টেনে নিয়েছি। ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স, রিমার্ক। ডেট রিসিপ্টসের আন্ডারে 4টে কলাম, জিআরএন নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুর আন্ডারেও 4টে কলাম, এসআর নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। আর ব্যালেন্সের আন্ডারেও 3টে কলাম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। উপরে ইন দ্য বুকস অফ ডট ডট, তার নিচে স্টোর লেজার অ্যাকাউন্ট ওয়েটেড অ্যাভারেজ মেথড। এভাবে আমরা ছকটা টেনে নিয়েছি। এরপরে আমরা অঙ্কটা দেখে নিই। নভেম্বর 1 একটা ওপেনিং স্টক বলা আছে 2000 ইউনিট অ্যাট দ্য রেট ₹5 পার ইউনিট। তাহলে সেটাই আমরা ব্যালেন্সের ঘরে বসিয়েছি। 2000 ইউনিট 5 টাকা করে, 10,000 ওপেনিং ব্যালেন্স বা ওপেনিং স্টক। নেক্সট, নভেম্বর 3-তে ইস্যু হয়েছে 1500 ইউনিট। তো আমরা যখন 1500 ইউনিট ইস্যু করেছি, দেখো ইস্যুর ঘরে আমরা ডেট দিয়েছি নভেম্বর 3, দিয়ে ইস্যুর কলামে 1500 ইউনিট 5 টাকা করে। কেন 5 টাকা করে হলো? ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে আমাদের লাস্ট যে রেটটা থাকবে, অর্থাৎ প্রিভিয়াস ডেটে বা লাস্ট ডেটে যে রেটটা থাকবে সেই রেটেই আমাদের ইস্যু করতে হয়। তাহলে এখানে আমাদের লাস্ট রেট ছিল 5 টাকা, তাহলে আমরা 5 টাকা করে ইস্যু করে নিয়েছি। তাহলে 1500, 5 টাকা করে 7,500। ব্যালেন্সটা কিভাবে ক্যালকুলেট করব দেখে নাও। ব্যালেন্সটা প্রথমে আমরা কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি হিসাব করব। অর্থাৎ 2000 কোয়ান্টিটির ঘরে আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে ছিল, সেখান থেকে 1500 ইস্যু হয়ে গেছে, তাহলে আমাদের কত পড়ে আছে? 500। আর অ্যামাউন্টটাও সেমভাবে ভাববো। 10,000 ভ্যালু ছিল, আমাদের কত ভ্যালু চলে গেল? 7,500, তাহলে পড়ে আছে 2,500। এরপর রেটটা কিভাবে হবে? অ্যামাউন্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি, অ্যামাউন্টের থেকে কোয়ান্টিটি লেস করে। তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমাদের 2,500 আর কোয়ান্টিটি হচ্ছে 500, তাহলে 2,500 ডিভাইডেড বাই 500 মানে 5 টাকা। এইভাবে আমরা ব্যালেন্সের ক্ষেত্রে রেটটা ক্যালকুলেট করব। তাহলে 3 তারিখেরটা দেখে নিলাম। এবার 4 তারিখে বলেছে একটা রিসিভড হয়েছে 4,500 ইউনিট অ্যাট দ্য রেট ₹6 পার ইউনিট। তাহলে আমরা 4 তারিখ ডেট দিয়ে রিসিভড করেছি 4,500, 6 টাকা করে 27,000। সেটাই আমরা ব্যালেন্সে দেখাবো। 500 ছিল, 4,500 রিসিভড করেছি, তাহলে 5,000 হলো টোটাল। আর অ্যামাউন্টের ক্ষেত্রেও আমাদের 2,500 ছিল আর 27,000 রিসিভড করেছি, তাহলে 29,500। আমরা রেট কিভাবে করব? 29,500 ডিভাইডেড বাই 5,000, তাহলে 5.90। তাহলে এইভাবে আমরা ব্যালেন্সটা করে নিলাম।
নেক্সট 8 তারিখ হচ্ছে ইস্যুড 1600 ইউনিট, ইস্যু করেছে 1600 ইউনিট। তাহলে 1600 ইউনিট আমি ইস্যু করলাম। রেট কি হবে? লাস্ট যে রেটটা আছে অর্থাৎ 5.90 দিয়ে আমি ইস্যু করেছি 9440। তাহলে আমাদের কোয়ান্টিটি 5000 ছিল, 1600 লেস হলো, তাহলে 3400। অ্যামাউন্টের ক্ষেত্র 29,500 ছিল, 9440 লেস হলো, তাহলে 20,060। রেট 20,060 ডিভাইডেড বাই 3400, তাহলে মানে 5.90। এরপরে 9 তারিখ। 9 তারিখে বলছে, দেখো এটা একটু ভালো করে দেখে নাও, রিটার্ন টু স্টোরস বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে রিটার্ন হয়েছে, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে স্টোরে রিটার্ন এসেছে, তাহলে রিটার্ন এসেছে মানে আমাদের রিসিপ্ট করতে হবে। তা 100 ইউনিট রিসিপ্ট করতে হবে। ফ্রম দ্য ইস্যু অফ নভেম্বর 3, কোন জিনিসটা রিটার্ন হয়েছে? আমি নভেম্বর 3তে যে মেটেরিয়ালটা স্টোরে ইস্যু করেছিলাম সেই মেটেরিয়ালটা রিটার্ন হয়েছে। তাহলে আমি নভেম্বর 3তে যে রেটে ইস্যু করেছিলাম আমার রিটার্নও নিশ্চয়ই সেই রেটেই হবে। তাহলে আমি 9 তারিখেরটা রিসিপ্ট করব। কোন রেটে করব? নভেম্বর 3তে আমার যে রেটে ইস্যু হয়েছিল সেই রেটে। তাহলে দেখে নিই, দেখো নভেম্বর 3তে আমার ইস্যু হয়েছিল 5 টাকা করে। তাহলে আমি 9 তারিখে যে 100 ইউনিট রিসিপ্ট করব অর্থাৎ রিটার্ন এসছে, সেটা আমার রেট কি হবে? 5 টাকা। তাহলে 100 ইউনিট 5 টাকা করে 500। তাহলে এখানে আমি 3400 ছিল, 100 আরও বাড়লো, তাহলে 3500। এখানে 20,060 ছিল, আরও 500 বাড়লো, তাহলে 20,560। রেট কি হবে? 20,560 ডিভাইডেড বাই 3500। আমরা রিমার্কসে লিখে নেব রিটার্ন বাই প্রোডাকশন। দেখো আমাদের রেটটা হয়েছে 5.87। এরপরে নেক্সট 16 তারিখ রিসিপ্ট হয়েছে 2400 ইউনিট, 6 টাকা 50 পার ইউনিট। তাহলে 2400 6 টাকা 50 করে 15,600। ব্যালেন্স 3,500 প্লাস 2,400, তাহলে টোটাল হচ্ছে 5,900। আর এখানে 20,560 প্লাস 15,600 হচ্ছে 36,160। রেট 36,160 ডিভাইডেড বাই 5,900 মানে 6.13। নেক্সট 19 তারিখ রিটার্ন হয়েছে, কিন্তু রিটার্ন টু সাপ্লায়ারের কাছে রিটার্ন গেছে, তার মানে স্টোর থেকে চলে গেছে। তাহলে আমাদের ইস্যু করতে হবে 200 ইউনিট, আমাদের ইস্যু করতে হবে। কোন রেটে হবে? আউট অফ কোয়ান্টিটি রিসিভড অন নভেম্বর 4, অর্থাৎ নভেম্বর 4-এ আমার যে মেটেরিয়ালটা আমি রিসিভ করেছিলাম সেই মেটেরিয়ালটাই আমি ইস্যু করে দিচ্ছি। তাহলে কোন রেটে হবে? 6 টাকা করে। তাহলে 19 তারিখ আমি 200 ইউনিট ইস্যু করব কত টাকা করে? 6 টাকা করে। দেখো আমি সেটাই করে দিয়েছি, আমি 19 তারিখ ডেট দিয়েছি, দিয়ে 200 ইউনিট ইস্যু করেছি 6 টাকা করে 1200। তাহলে আমাদের 5,900 ছিল, 200 চলে গেল মানে 5,700, আর 36,160 ছিল, সেখান থেকে 1200 চলে গেল, তাহলে হচ্ছে 34,960। রিটার্ন টু সাপ্লায়ার। রেট কি হবে? 34,960 ডিভাইডেড বাই 5,700। 34,960 ডিভাইডেড বাই 5,700, 6.13। নেক্সট 20 তারিখ আবার একটা রিসিভড আছে 1,000 ইউনিট, 7 টাকা পার ইউনিট। তাহলে আমি রিসিভ করে নিয়েছি 1,000, 7 টাকা করে 7,000। আমার 5700 ছিল, 5700 ছিল, আরও 1,000 অ্যাড হলো মানে 6700। আর এখানে হচ্ছে 34,960 ছিল, আর 7,000 অ্যাড হলো মানে হচ্ছে 41,960। রেট 41,960 ডিভাইডেড বাই 6,700। রেট হচ্ছে 6.26। নেক্সট 24 তারিখ একটা ইস্যু হয়েছে 2,100 ইউনিট। তাহলে 24 তারিখ আমি ইস্যু করেছি 2100। রেট কি হবে? লাস্ট রেট মানে 6.26 লাস্ট রেট যেটা, তাহলে 6.26 করে ইস্যু করেছি 13,146।
তাহলে 6,700 থেকে 2,100 চলে গেল, মানে 4,600। আর 41,960 থেকে 13,146 লেস করলে 28,814। রেট 28,814 ডিভাইডেড বাই 4,600, 6.26। 27 তারিখ রিসিভ হয়েছে 1200 ইউনিট @7.50 পার ইউনিট। আমি রিসিভড করে নিয়েছি 1200, 7.50 করে 9,000। তাহলে এখানে আমার 4,600 ছিল, তার সাথে যোগ হলো 1200, 5,800। আর এখানে হচ্ছে 28,814 ছিল, তার সাথে যোগ হলো 9,000, মানে 37,814। তাহলে রেট 37,814 ডিভাইডেড বাই 5,800 করে হচ্ছে 6.52। এবার লাস্ট ডেটে আবার ইস্যু হয়েছে 2,800 ইউনিট 29-এ। আমি 29 ডেট দিয়েছি, দিয়ে দেখো ইস্যু করেছি 2,800, 6.52 করে, কারণ লাস্ট রেট 6.52, সেটা আমি ইস্যু করেছি 18,256। 3,000 অর্থাৎ 5,800 থেকে 2,800 লেস করলে 3,000, আর 37,814 থেকে 18,256 লেস করলে 19,558। রেট ক্যালকুলেট করে নিয়েছি 19,558 ডিভাইডেড বাই 3, মানে 6.52। এটাই হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। তাহলে এইভাবে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড ক্যালকুলেট করি, খুবই ইজি। জাস্ট রেটটা আমাদের এখানে এইভাবে ক্যালকুলেট করতে হবে, অ্যামাউন্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি করে। এছাড়া কিন্তু আমাদের আর কোনো ওয়েটেড অ্যাভারেজে টাফ কিছু নেই। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমরা দেখে নিলাম। আমরা সিম্পল অ্যাভারেজ মেথড দেখেছিলাম। সিম্পল অ্যাভারেজ মেথডে একটু বুঝে করতে হয় যে কোন মেটেরিয়ালটা আমার বিজনেসে স্টোরে আছে আর কোন মেটেরিয়ালটা আমাদের স্টোরে নেই, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডের ক্ষেত্রে আমাদের ইজিলি এটা করে নিতে পারবো। তাহলে 4টে মেথড আমাদের হয়ে গেল। আমরা নেক্সট টপিকে চলে যাব। এরপর আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক দেখে নেব, মেটেরিয়াল লসেস। কাঁচামালের ক্ষতি মানে মেটেরিয়াল লস কিন্তু প্রোডাকশানের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। কাঁচামালের ক্ষতি দু ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল লস, একটা হচ্ছে অ্যাবনর্মাল লস, মানে স্বাভাবিক ক্ষতি আর অস্বাভাবিক ক্ষতি। নর্মাল লস কোনগুলো না, যে লসগুলো উৎপাদন প্রক্রিয়ার স্বাভাবিক নিয়মেই ঘটে এবং কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও যে ক্ষতি এড়িয়ে চলা যায় না। দ্য লস which can't be avoided even after taking different measures, আমরা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও যে লসগুলো অ্যাভয়েড করতে পারি না, অর্থাৎ সেই লসগুলো হবেই, সেই লসকে নর্মাল লস বলে। যেমন সিম্পল একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে কর্পূর প্রোডাকশন। কর্পূরের ক্ষেত্রে কিছুটা কর্পূর উবে যায়, অর্থাৎ কর্পূর যে উবে যায় সেটা আমরা জানি, তো সেই লসটা কিন্তু হবেই। কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েও সেই লস অ্যাভয়েড করা যাবে না, এটাকেই বলা হয় নর্মাল লস। আর অ্যাবনর্মাল লস কি? অ্যাবনর্মাল লস হচ্ছে দ্য লস উইচ ক্যান বি অ্যাভয়েডেড আফটার টেকিং ডিফারেন্ট মেজার্স ইন অ্যাডভান্স। আমরা যদি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি তাহলে এই ক্ষতিগুলো এড়িয়ে চলা সম্ভব, অর্থাৎ এই ধরনের ক্ষতি উৎপাদন প্রক্রিয়ার স্বাভাবিক নিয়মে ঘটে না। এই নর্মাল লস দু রকমের হয়, একটা ওয়েস্ট, একটা স্ক্র্যাপ। ওয়েস্ট মানে উচ্ছিষ্ট আর স্ক্র্যাপ হচ্ছে পরিত্যক্ত। উচ্ছিষ্ট কি? উচ্ছিষ্ট কাঁচামাল বলতে কাঁচামালের সেই অংশকে বোঝায় যা উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে ঘটে এবং যার কোনো মূল্য নেই, মানে হ্যাভিং নো সেল ভ্যালু, এর কোনো কিন্তু সেল ভ্যালু নেই। এই ধরনের ক্ষতি কখনো কখনো খালি চোখে দেখতে পাওয়া গেলেও কখনো কখনো খালি চোখে দেখা যায় না। যেমন উদাহরণ হিসেবে ধোঁয়া, ধুলো, গ্যাস ইত্যাদি। যেমন পেট্রোল কিছুটা উবে যায়, সেক্ষেত্রে এইটা কিন্তু আর আমরা রিকভার করতে পারি না এবং এর কোনো ভ্যালুও নেই। যে পেট্রোলটা আমাদের উবে যাচ্ছে তার কিন্তু কোনো সেল ভ্যালু করা যায় না, এবং এটা অবশ্যই নর্মাল লস, কারণ এই ধরনের লস তুমি আগে থেকে ব্যবস্থা নিলেও এই ধরনের লস হবেই। তাহলে ওয়েস্ট, নর্মাল লস
হ্যাভিং নো সেল ভ্যালু। আর স্ক্র্যাপ কি? পরিত্যক্ত। স্ক্র্যাপ হচ্ছে পরিত্যক্ত কাঁচামাল, হচ্ছে কাঁচামালের সেই অংশ যা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসে এবং কোনো ধরনের অতিরিক্ত প্রক্রিয়া ছাড়াই সেই কাঁচামালের অংশ ন্যূনতম মূল্যে বিক্রয় করা সম্ভব হয়। অর্থাৎ স্ক্র্যাপ হচ্ছে নর্মাল লস হ্যাভিং সাম সেল ভ্যালু, অর্থাৎ কিছুটা হলেও তার সেল ভ্যালু আছে। যেমন এক্সাম্পল হিসেবে আসবাবপত্র তৈরিতে যে টুকরো টুকরো কাঠ পড়ে থাকে, যা আর আসবাবপত্র তৈরিতে কাজে লাগে না, কিংবা জামা প্যান্ট তৈরি করার সময় যে টুকরো কাপড় পরে থাকে, অর্থাৎ 1 মিটার কাপড় যদি আমি কিনি তাহলে পুরো 1 মিটার কাপড় থেকে পুরোটাই কিন্তু একটা জামা তৈরিতে লাগে না, যেটাকে আমরা ছিট কাপড় বলি, অর্থাৎ কিছুটা আমাদের এক্সট্রা পড়ে থাকে। অবশ্যই সেটা লস, কারণ আমি যখন 1 মিটার কাপড় কিনেছিলাম সেটা ফুল 1 মিটারের দাম দিয়েই কিনেছিলাম, কিন্তু আমার সেটা কাজে লাগছে না। কিন্তু ওই ছিট কাপড় বা আসবাবপত্রের যে টুকরো, সেটা কিন্তু আমরা সামান্য ভ্যালুতে হলেও বিক্রি করতে পারি, এবং এই লসটা কিন্তু অবশ্যই হবেই। অর্থাৎ পুরো যেভাবেই আমি আগে থেকে ব্যবস্থা নিলেও পুরো 1 মিটার কাপড় দিয়েই কিন্তু আমার একটা জামা তৈরি হবে না, কিছুটা এক্সেস পড়ে থাকবেই। এই ধরনের লসকে বলে স্ক্র্যাপ, অর্থাৎ নর্মাল লস হ্যাভিং সাম সেল ভ্যালু। তাহলে নর্মাল লস এই 2 ধরনের দেখে নিলাম। এরপরে হচ্ছে অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লসও 2 ধরনের, একটা হচ্ছে স্পয়েলেজ মানে নষ্ট, আর একটা হচ্ছে ডিফেক্টিভ ত্রুটিপূর্ণ। নষ্টটা কি? অ্যাবনর্মাল লস বাট can't be reused even after making necessary corrections or needful repairs। যেটা অনেক সময় কি হয়, উৎপাদন প্রক্রিয়ার কাঁচামাল ব্যবহার করতে গিয়ে কিংবা পণ্য উৎপাদন করতে গিয়ে নির্দিষ্ট মান অনুযায়ী আদৌ তা উৎপাদন করা যায় না। তাহলে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামাল এমনভাবে নষ্ট হয়ে যায় যে সেই কাঁচামালটা আর নতুন করে উৎপাদনের কাজে লাগানো যায় না। কোনো ধরনের সংশোধন বা মেরামতি করেও যে কাঁচামাল আর উৎপাদনে ব্যবহারযোগ্য করে তোলা যায় না তাকেই নষ্ট বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বই ছাপানোর সময় যদি কোনো পৃষ্ঠা একবার ভুলে ভরা কোনো পৃষ্ঠা ছাপা হয়ে যায়, তাহলে সেই পৃষ্ঠাটা ফেলে দেওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকে না। অর্থাৎ ওই যে ছাপানো যে পৃষ্ঠাটা যেটাতে ভুল আছে সেটা কোনোভাবেই আর ইউজ করা যায় না। কিন্তু আমরা যদি আগে থেকে সঠিকভাবে দেখে নিয়ে অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি তাহলে এই ক্ষতি সহজেই এড়ানো যায়। তাই স্পয়েলেজ হচ্ছে অ্যাবনর্মাল লস বাট can't be reused even after making necessary corrections। আমি কারেকশন করার পরও সেটাকে আর ইউজ করতে পারবো না। আর লাস্ট বলছে ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণটা কি বলেছে? ত্রুটিপূর্ণ কাঁচামাল বলতে সেই ধরনের কাঁচামালকে বোঝায় যে কাঁচামাল প্রয়োজনীয় সংশোধন বা মেরামতির পরে আবার উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। অসতর্ক উৎপাদন পরিকল্পনা, নিম্নমানের কাজের পদ্ধতি কিংবা অদক্ষ নিয়ন্ত্রণের ফলে কাঁচামাল ত্রুটিপূর্ণ হতে পারে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা গেলে এই ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। তাহলে ডিফেক্টিভ হচ্ছে অ্যাবনর্মাল লস বাট ক্যান বি ইউজড এগেন আফটার মেকিং নেসেসারি কারেকশনস অ্যান্ড নিডফুল রিপেয়ার্স। তাহলে টোটাল আমরা মেটেরিয়াল লস দেখে নিলাম। মেটেরিয়াল লস 2 ধরনের, নর্মাল লস, অ্যাবনর্মাল লস। নর্মাল লসও 2 ধরনের, ওয়েস্ট আর স্ক্র্যাপ। অ্যাবনর্মাল লসও 2 ধরনের, স্পয়েলেজ আর ডিফেক্টিভ। এই লসগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতেও আমাদের আসতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য নর্মাল লস বলে, স্পয়েলেজ, ডিফেক্টিভ, স্ক্র্যাপ, নান অফ দিস। বা উল্টোভাবেও আসতে পারে ডিফেক্টিভ ইজ আ নর্মাল লস, অ্যাবনর্মাল লস, বোথ, নান অফ দিস। তাহলে এইভাবে আমাদের এমসিকিউর জন্য আমাদের কোনটা কোন লসের আন্ডারে আছে সেটা যেমন ভালোভাবে পড়তে হবে, ঠিক সেভাবে 1 মার্কসের কোশ্চেন হিসেবেও কিন্তু যে কোনো একটা দিতে পারে। মানে হোয়াট ইজ নর্মাল লস,
হোয়াট ইজ অ্যাবনর্মাল লস, হোয়াট ইজ ওয়েস্ট, হোয়াট ইজ স্ক্র্যাপ, হোয়াট ইজ স্পয়েলেজ বা হোয়াট ইজ ডিফেক্টিভ। যে কোনো একটা 1 মার্কসের কোশ্চেনে দিতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু ডেফিনেশন লিখে তার সাথে এক্সাম্পল দিয়ে দেব। এক্সাম্পল যোগ করে আমরা এই ডেফিনেশনগুলো লিখব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হলো এবং তার সাথে আমাদের কস্ট পার্টের সিলেবাসও কিন্তু কমপ্লিট। কস্ট পার্টে যে কটা সিলেবাস ছিল, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার কস্ট অফ মেটেরিয়াল, সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছি কস্ট অফ লেবার, আর সেকেন্ড চ্যাপ্টারে আমাদের দুটো পার্ট ছিল। ইউনিট এতে ছিল কস্ট অফ লেবার এবং ইউনিট বিতে ছিল মেথডস অফ রেমুনারেশন, এবং চ্যাপ্টার 3তে আমরা ওভারহেড পড়ে নিয়েছি। তাহলে কস্ট পার্টের সিলেবাস আমাদের কমপ্লিট। ট্যাক্স পার্টে একটাই চ্যাপ্টার বাকি আছে, হাউস প্রপার্টি। এটা একটু বড় চ্যাপ্টার, আমরা নেক্সট দিন থেকে হাউস প্রপার্টি নিয়ে আলোচনা করব।